সকাল 11টা বাজতে না বাজতেই শহরের সবচেয়ে প্রখ্যাত 5 তারা হোটেল গ্রেট ওয়েস্টার্নের দিকে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ মানুষ। সাধারণ সাদা পাঞ্জাবি পাজামা পরে হাতে পুরনো চামড়ার ব্যাগ নিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন হোটেলের প্রধান দরজার দিকে। তার চুল পেকে গেছে, মুখে কুঁচকানোর রেখা, কিন্তু চোখে শান্ত আলো। তিনি ছিলেন এই হোটেলের আসল মালিক, অয়ন রায়। হাঁটতে হাঁটতে তিনি দরজার সামনে পৌঁছতেই গার্ডটি একবার তাঁর দিকে তাকালো। গার্ডের চোখে যেন প্রশ্ন, এমন পোশাকে কেউ আবার 5 তারা হোটেলে আসে নাকি? গার্ডটি তাকে বাধা দিয়ে বলল, বাবা, আপনি কোথায় চলে এসেছেন? আপনার এখানে কি কাজ? অয়ন হালকা হেসে বললেন, বাবা, ভিতরে যেতে পারি? গার্ড একটু গম্ভীর মুখে বলল, আপনার এখানে কাজ আছে না কিছু ডেলিভারি দিতে এসেছেন? অয়ন শান্তভাবে জবাব দিলেন, আমার বুকিং আছে। গার্ড একটু হেসে ফেলল, তারপর বলল, বাবা, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। কেউ হয়তো ভুল ঠিকানা দিয়ে দিয়েছে। এটা আপনার মতো ভিখিরির জায়গা নয়, এখানে বড় বড় সাহেবরা, বাবুরা আসেন। অয়ন রায় তখনও পর্যন্ত শান্তভাবে বললেন, আমার বুকিং আছে, আমি আজকের জন্য রুম রিজার্ভ করেছি। বুকিং? আর আপনি? 1 মিনিট দাঁড়ান। সে দ্রুত ওয়াকিটাকি হাতে নিয়ে রিসেপশনের দিকে তাকিয়ে কিছু বলল। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে এক তরুণী এগিয়ে এলো। পরিপাটি ড্রেস, গলায় নেম ট্যাগ ঝুলছে, পার্বতী। পার্বতী এক নজরে অয়নের দিকে তাকিয়ে মুখে একরকম ঠোঁট বাঁকা হাসি ফুটিয়ে তুলল। জি, কি সাহায্য করতে পারি? আমার আজকের জন্য বুকিং আছে, নাম অয়ন, হয়তো রুম নাম্বার এখনো বরাদ্দ হয়নি। পার্বতীর চোখে অবিশ্বাস ঝিলিক মারল। বাবা, আমার মনে হয় না আপনার এখানে বুকিং আছে। আপনি একবার দেখে নিতে পারেন, বললেন অয়ন রায়। সে ডেস্কের দিকে ঘুরে গেল, কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখল, কয়েকবার টাইপ করল। কয়েক সেকেন্ড পর সে মুখ তুলে তাকিয়ে বলল, বাবা, আপনার নাম দেখা যাচ্ছে না। আপনি নিশ্চিত তো এটা আমাদের হোটেলেই বুক করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই, বুকিং কনফার্মেশন ইমেলেও এসেছে। ঠিক আছে, এক্ষেত্রে কিছু টাইম লাগবে। আপনি ওখানে গিয়ে বসুন, আমি দেখে নিচ্ছি। তার গলায় বিরক্তি, মুখে ব্যঙ্গের ছাপ। অয়ন ধীরে ধীরে পাশে রাখা সোফায় বসলেন। চারপাশে চোখ বুলিয়ে দেখলেন মানুষজন কফি খাচ্ছে, হেসে কথা বলছে, কেউ বা দামি স্যুট পরে ফোনে কথা বলছে। কিন্তু কয়েকজন অতিথির চোখে পড়ল সেই সাধারণ পোশাকের বৃদ্ধ মানুষটি, এবং তারা ফিসফিস শুরু করল, ওকে দেখো, ও কি এখানে থাকতে এসেছে? হয়তো কোনো ডেলিভারি বয় ভুলে ঢুকে পড়েছে। আবার কেউ কেউ বলছে, এখানে 1 গ্লাস জল খাওয়ার ওর কি ওয়াকাত আছে? এমন পোশাকে কেউ কি কখনো হোটেলে আসে? এইসব কথাগুলো বাতাসে ভেসে আসছিল, কিন্তু অয়ন শান্ত। তিনি শুধু একবার নিজের ঘড়ির দিকে তাকালেন। সকাল 11টা পেরিয়ে গেছে। পার্বতী ডেস্কে ফিরে এলো। আরেকজন কর্মচারীর কানে কিছু ফিসফিস করে বলল। দুজনেই হাসল। তারপর সে আবার অয়নের দিকে ফিরে বলল, বাবা, বুকিং খুঁজতে একটু সময় লাগবে। অয়ন মাথা নাড়লেন। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। পার্বতী ডেস্কের নিচ থেকে একটা ফাইল বের করল, কিন্তু বুকিং খোঁজার ভান করেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা কেটে গেল। অয়ন তখনও বসে আছেন। তার মুখে কোনো অভিযোগ নেই, বরং একটুখানি ক্লান্তি। অবশেষে তিনি উঠে দাঁড়িয়ে পার্বতীর দিকে এগিয়ে গেলেন। মা, আমি কি ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারি? ম্যানেজার? উনি এখন ব্যস্ত। কেন? আমার কিছু জরুরি কথা আছে। পার্বতী মুখ ঘুরিয়ে ভিতরের দিকে তাকাল। দূর থেকে দেখা গেল একজন লম্বা দামি স্যুট পরা ব্যক্তি, রেহান, হোটেলের জেনারেল ম্যানেজার। পার্বতী গিয়ে আসতে বলল, স্যার, একজন বৃদ্ধ বাইরে দাঁড়িয়ে আছেন, বলছেন উনি আপনার সঙ্গে দেখা করতে চান। হয়তো কোনো ডেলিভারি বা ভুল বুকিং। রেহান একটু চোখ কুঁচকে তাকালো, তারপর দরজার ফাঁক দিয়ে বাইরে একবার দেখল। দূর থেকে অয়নের সাধারণ পোশাক দেখেই তার মুখে বিরক্তির ছাপ পড়ল। সে রুক্ষ গলায় বলল, ওরকম লোকেদের ভিতরে ঢুকতে দিও না, বলো অপেক্ষা করুক, আমি ব্যস্ত। পার্বতী ফিরে এসে বলল, স্যার, একটু ব্যস্ত আছেন, আপনি ওখানেই বসুন, উনি সময় পেলে ডেকে নেবেন। অয়ন ধীরে বসে পড়লেন। তার চোখে কোনো ক্ষোভ নেই, বরং মৃদু হাসি। তিনি ফিসফিস করে বললেন, মানুষের চোখে বাইরেটাই সব। ঘণ্টাখানেক কেটে গেল। চারপাশে সবাই নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু সেই বৃদ্ধ মানুষটি বসে আছেন শান্তভাবে, যেন সময় তার কাছে কোনো মূল্য রাখে না। এই সময় হোটেলের বেল বয় দীপক
প্রায় 20-22 বছরের এক তরুণ পাশ দিয়ে যাচ্ছিল। তার হাতে পানির বোতল আর কিছু তোয়ালে। সে দেখল এক বৃদ্ধ অনেকক্ষণ ধরে বসে আছেন এক কোণে, কেউ তার খোঁজও নিচ্ছে না। সে এগিয়ে গেল। দাদু, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কেউ সাহায্য করছে না? অয়ন হেসে বললেন, না বাবা, তারা ব্যস্ত। আমি একটু বুকিং যাচাইয়ের জন্য এসেছি। আপনার জন্য কিছু আনবো, জল বা চা? না, দরকার নেই। আপনাকে এইভাবে বসে থাকতে দেখে খারাপ লাগলো। আমি চাইলে ম্যানেজারের সাথে কথা বলতে পারি। অয়ন মাথা নাড়লেন। না বাবা, দরকার নেই। তুমি তোমার কাজ করো। তবু ধন্যবাদ তোমাকে। দীপক হাসল। জি, যদি কিছু লাগে বলবেন। নিশ্চয় বলবো। অয়ন তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তুমি ভালো মানুষ বাবা। মনে রেখো, মানুষের মুখের হাসি তার আসল সম্পদ। দীপক কিছুটা লজ্জা পেয়ে সরে গেল। সময় পেরিয়ে গেল, বিকেল গড়িয়ে আসছে। অয়ন এবার উঠে দাঁড়ালেন। পার্বতী তখনও ডেস্কে ব্যস্ত, কিন্তু বৃদ্ধকে আসতে দেখে বিরক্তিভাবে বলল, বাবা, কিছু লাগবে? হ্যাঁ, আমি একবার ম্যানেজারের সঙ্গে দেখা করব। পার্বতী বাধ্য হয়ে দরজায় নক করল। ভিতর থেকে রেহানের কণ্ঠ ভেসে এলো, এসো। পার্বতী ভিতরে ঢুকে বলল, স্যার, ওই বৃদ্ধ আবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। রেহান বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, পাঠিয়ে দাও, দেখি কি চান। পার্বতী দরজা খুলে বলল, বাবা যান, এখন দেখা করতে পারেন। অয়ন ভিতরে ঢুকলেন। রেহান একবার তার দিকে তাকিয়ে মাথা তুলল না। বলুন, কি ব্যাপার? অয়ন তার ব্যাগ থেকে একটা খাম বের করলেন। এটা আমার বুকিং সংক্রান্ত কাগজ, আপনি একবার দেখুন। রেহান চোখ না তুলেই বলল, আমাদের হোটেলে প্রতিদিন শত শত বুকিং আসে। আপনি আগে আপনার পোশাকটা দেখুন, তারপর ভাবুন কোথায় এসেছেন। আমি জানি আমি কোথায় এসেছি। রেহান বিরক্ত হয়ে খামটা টেনে নিল, কিন্তু খোলার আগেই সেটা টেবিলে ছুঁড়ে ফেলে দিল। এইসব লোক প্রতিদিন আসে, কেউ ভুল হোটেলে, কেউ অন্য বুকিং নিয়ে। আমি এসব বাজে ঝামেলায় পড়তে চাই না। আপনি দয়া করে এখনই হোটেল ছেড়ে যান। পার্বতী বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, মুখে উপহাসের হাসি। অয়ন ধীরে বললেন, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, অহংকার যত উঁচু হয়, পতন তত নিচু। রেহান হেসে উঠল, ভয় দেখাবেন না বাবা, এটা হোটেল, কোনো আশ্রম নয়। অয়ন শুধু একবার তার চোখের দিকে তাকিয়ে বললেন, কাল দেখা হবে, এবং তিনি ধীরে ধীরে দরজার বাইরে চলে গেলেন। রেহান চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল, এমন লোকেদের সাহস দেখো তো, কাল দেখা হবে নাকি? পার্বতী মাথা নাড়ল। একেবারে নাটকবাজ বুলো। কিন্তু সেই হাসির পেছনে কেউ জানত না তাদের জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসছে আগামী সকালেই। রাত নেমেছে গ্রেট ওয়েস্টার্ন হোটেলে। লবির কাঁচের দেয়ালে প্রতিফলিত হচ্ছে শহরের আলো। চারপাশে সোনালি ঝাড়বাতি, ঘড়ির টিকটিক শব্দ, আর দূরে রিসেপশন ডেস্কের পেছনে দাঁড়িয়ে আছে পার্বতী। আজ সারাদিনে অনেক অতিথি এসেছে, কেউ গেছে, কেউ আবার অভিযোগ করেছে, কেউ বা ধন্যবাদ দিয়েছে। কিন্তু এক বৃদ্ধ মানুষ, যিনি সকালে এসে অপমানিত হয়ে চলে গিয়েছিলেন, তার কথার কেউ মনে রাখেনি। শুধু একজন মনে রেখেছে, দীপক। দীপক রাতের খাবার খাওয়ার পরও চুপচাপ বসেছিল। তার মনে ঘুরছে সেই বৃদ্ধের শান্ত মুখ, যেভাবে তিনি অপমানের পরও একটাও কঠিন কথা বলেননি। সে ফিসফিস করে বলল, এমন মানুষগুলোই আসল বড়লোক। তার পাশে বসে থাকা সহকর্মী হিমেশ বলল, কে সেই বুড়ো? আরে, ও তো ভিখারি টাইপ লোক। রেহান স্যার ঠিকই করেছে, ওদের এখানে ঢোকা উচিত না। দীপক হালকা হেসে বলল, তুমি ভুল বলছো হিমেশ। সম্মান পোশাকে নয়, আচরণে থাকে। আমি ওর চোখে এক অদ্ভুত শান্তি দেখেছি। মনে হচ্ছিল যেন ও আমাদের দেখছে, পরীক্ষা নিচ্ছে। হিমেশ হাসল, তুমি সিনেমা বেশি দেখো ভাই। পরদিন সকাল 9টা। হোটেলের কফি শপে অতিথির ভিড়। পার্বতী রিসেপশনে ব্যস্ত, আর রেহান নিজের কেবিনে বসে সকালের রিপোর্ট দেখছে। ঠিক তখনই দরজার পাশে এক ব্যক্তি গিয়ে দাঁড়াল। সাদা শার্ট, কালো প্যান্ট, নাম ফলক ঝুলছে দীপক। সে সাহস সঞ্চয় করে দরজায় নক করল। মে আই কাম ইন স্যার? রেহান তাকিয়ে বলল, হ্যাঁ, কি ব্যাপার? ভেতরে ঢুকে নিচু গলায় বলল, স্যার, গতকাল যে বৃদ্ধ ভদ্রলোক এসেছিলেন, উনি একটা খাম রেখে গিয়েছিলেন। রেহান চোখ না তুলেই বলল, হ্যাঁ, তারপর?
আমি দেখেছি খামটা আপনি খুলে দেখেননি, কিন্তু হয়তো ওখানে গুরুত্বপূর্ণ কিছু ছিল। আপনি যদি অনুমতি দেন আমি যাচাই করে দেখতে চাই। রেহান একটু হেসে বলল, তুমি কি আমার বস? আমি যা করব সেটা যাচাই করবে? দীপক নিচু গলায় বলল, না স্যার, কিন্তু ওই মানুষটা খুব ভদ্র ছিলেন। আমার মনে হচ্ছে উনি কেউ সাধারণ নন। রেহান কপালে ভাঁজ ফেলে বলল, তুমি তোমার কাজ করো, বড়দের ব্যাপারে মাথা ঢুকিও না। এখন যাও। দীপক চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে এলো, কিন্তু তার মন শান্ত হল না। লাঞ্চ টাইমে যখন রেহান কেবিন ছেড়ে গেল, দীপক ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। খামটি তখনও টেবিলের কোণে পড়ে আছে। সে হাত কাঁপতে কাঁপতে সেটা তুলে নিল। খামের ওপরে লেখা ছিল, ফর মিস্টার রেহান, জেনারেল ম্যানেজার, গ্রেট ওয়েস্টার্ন হোটেল। দীপক একটু থামল, তারপর সাহস করে খামটি খুলল। ভিতরে একটি মোটা চিঠি ও কিছু ডকুমেন্ট। প্রথম পাতায় লেখা, শেয়ার হোল্ডিং ডকুমেন্ট, মিস্টার অয়ন, ফাউন্ডার অ্যান্ড মেজর স্টেক হোল্ডার, 65%। দীপকের চোখ বড় হয়ে গেল। সে একে একে কাগজগুলো উল্টে দেখতে লাগল। প্রতিটি পাতায় সই, সিল, রেজিস্ট্রি নাম্বার সব বৈধ। চিঠির শেষে লেখা ছিল, এই হোটেল আমার পরিশ্রমের ফল। আজ আমি ফিরে এসেছি দেখতে এখানে এখনো কি মানবিকতা বেঁচে আছে। যারা মানুষকে সম্মান দিতে জানে তারাই সত্যিকারের কর্মচারী। অয়ন। দীপক অবাক হয়ে ফিসফিস করল, মানে উনি আমাদের হোটেলের মালিক? তার বুকের ভিতর ধুকফুকারি বাড়তে লাগল। সে ছুটে গেল রিসেপশনের দিকে। অহংকারের প্রত্যাখ্যান। পার্বতী তখন কিছু অতিথির বিলিং করছিল। দীপক হাঁপাতে হাঁপাতে এসে বলল, পার্বতী ম্যাম, জানেন কাল যে বৃদ্ধ এসেছিলেন উনি আমাদের হোটেলের প্রতিষ্ঠাতা, মিস্টার অয়ন। 65% শেয়ার তার নামে। পার্বতী হেসে ফেলল, তুমি মজা করছো নাকি? না, দেখুন এই কাগজগুলো। উনি অয়ন, 65% শেয়ার। পার্বতী চোখ গড়িয়ে বলল, ও প্লিজ, এইসব ফেক ডকুমেন্টে আমি বিশ্বাস করব না। তুমি এখনই রেহান স্যারকে দাও। দীপক দৌড়ে রেহানের কেবিনে গেল। স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। রেহান ফোনে কথা বলছিল, বিরক্ত হয়ে বলল, কি হলো আবার? দীপক সব কাগজ টেবিলে রেখে বলল, এই নথিগুলো দেখুন স্যার, গতকাল যিনি এসেছিলেন তিনি আসলে হোটেলের আসল মালিক, মিস্টার অয়ন। রেহান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তুমি এখন কাগজ দেখে মালিক নির্ধারণ করবে? না স্যার, কিন্তু সব রেজিস্ট্রি, স্বাক্ষর আছে, আপনি একবার দেখলেই বুঝবেন। রেহান কাগজগুলোর দিকে তাকিয়ে বলল, আমি এসব নকল কাগজের পেছনে সময় নষ্ট করব না, তুমি তোমার কাজ করো। দীপক বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। স্যার, যদি এটা সত্যি হয় তাহলে? রেহান চেঁচিয়ে উঠল, তুমি এখনই বেরো, বেশি বুদ্ধি দেখিও না। দীপক ধীরে ধীরে বাইরে চলে গেল। তার মুখে হতাশা, কিন্তু ভেতরে তীব্র আগুন জ্বলছে। পরদিন সন্ধে দীপক একা বসেছিল হোটেলের পিছনের বেঞ্চে, হাতে সেই খাম। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা আভা। সে নিজেই বলল, যদি উনি সত্যি মালিক হন তাহলে কাল ফিরে আসবেন। তার চোখে একটা আশা, একটা বিশ্বাস। আর ঠিক তখনই হোটেলের দরজার দিক থেকে গার্ডের ওয়াকিটকিতে আওয়াজ এলো, একজন বয়স্ক ভদ্রলোক এলেন, সঙ্গে একজন অফিসার। দীপক চমকে উঠল। সে দৌড়ে গেল লবির দিকে। প্রকাশ্য বিচার। গেটের পাশে দাঁড়িয়ে আছে নয়ন। এবার আর সাদা পাঞ্জাবি নয়, পরিপাটি স্যুট, চোখে চশমা। তার পাশে একজন সরকারি কর্মকর্তা, হাতে ফাইল। রিসেপশনে সবাই হতভম্ব। গার্ড তাড়াতাড়ি সালাম দিল। পার্বতী তো প্রথমে চিনতেই পারল না, তারপর মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, আপনি? অয়ন শান্তভাবে বললেন, হ্যাঁ আমি। কাল তোমরা যেভাবে অভ্যর্থনা করেছিলে মনে আছে? ঠিক তখনই রেহান তার কেবিন থেকে বেরিয়ে এলো, চোখে বিভ্রান্তি। গুড মর্নিং স্যার, আপনি? অয়ন মৃদু হেসে বললেন, আমি অয়ন, এই হোটেলের প্রতিষ্ঠাতা এবং 65% শেয়ার হোল্ডার। রেহানের মুখের হাসি মিলিয়ে গেল। কি বলছেন স্যার? সরকারি কর্মকর্তা এগিয়ে এসে বললেন, এগুলো হলো মালিকানা সংক্রান্ত অফিসিয়াল নথি। এখন থেকে মিস্টার অয়ন এখানকার পূর্ণাঙ্গ মালিকানা ব্যবহার করবেন। অয়ন ধীরে ধীরে রিসেপশনের সামনে গিয়ে দাঁড়ালেন। সকল কর্মচারী সেখানে জড়ো হয়েছে। তিনি রেহানের দিকে তাকিয়ে বললেন, তুমি একজন ভালো ম্যানেজার, কিন্তু তার চেয়ে বড় তোমার অহংকার। কাল তুমি যেভাবে আমাকে অপমান করেছিলে সেটা শুধু আমাকে নয়, এই হোটেলের সংস্কৃতিকেও অপমান করেছে। রেহান তোতলাতে লাগলো, স্যার, আমি চিনতে পারিনি। মানুষকে চিনতে পোশাক লাগে না, মন লাগে। তিনি শান্ত গলায় ঘোষণা করলেন, আজ থেকেই তুমি ম্যানেজার নও। তোমার জন্য একটা নতুন কাজ নির্ধারণ করা হয়েছে। তুমি আগামী 1 মাস মাঠ বিভাগে কাজ করবে। স্টাফেদের পাশে থেকে শেখো কিভাবে সম্মান দিতে হয়। রেহান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। পুরস্কার এবং নতুন নেতৃত্ব। তারপর অয়ন দীপকের দিকে তাকালেন।
তুমি গতকালও আমার সঙ্গে সৌজন্য দেখিয়েছিলে, আজও সত্য জানার সাহস দেখিয়েছ। তুমি প্রমাণ করেছ সম্মান অর্থে নয়, মানবিকতায় থাকে। দীপক অবাক হয়ে বলল, স্যার, আমি শুধু আমার কর্তব্য করেছি। সেই কর্তব্যই তোমাকে অন্যদের চেয়ে বড় করেছে। অয়ন ঘোষণা করলেন, আজ থেকে দীপক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ভবিষ্যতে এই হোটেলের দায়িত্ব তার হাতে যাবে। পার্বতী মাথা নিচু করে বলল, স্যার, আমি ভুল করেছি, ক্ষমা করবেন। অয়ন বললেন, ভুল সবার হয়, কিন্তু ভুল থেকে শেখাটাই গুরুত্বপূর্ণ। মনে রেখো, কোনো অতিথির মূল্য পোশাকে নয়, তার সম্মানে। তিনি চারপাশে তাকিয়ে বললেন, এই হোটেল শুধু ধনীদের জন্য নয়, এখানে মানবিকতাই হবে আসল পরিচয়।